থেকে সবচেয়ে কম সময়ে বাংলাদেশের অন্যতম সুন্দর এক গ্রাম ঘুরে আসার পাশাপাশি আজকে আমরা উপভোগ করব বাংলাদেশের অন্যতম সুন্দর এক পুকুরে গোসল করার দারুণ এক অভিজ্ঞতা। পুরো ভ্রমণটা কেমন ছিল, কোথায় কোথায় ঘুরলাম, সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলেন ঘুরে আসি। নেত্রকোনা বা কলমাকান্দা যাওয়ার দুইটি উপায় রয়েছে। প্রথমটি হচ্ছে বাস এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রেন। আমাদের এবার ঢাকা থেকে কলমাকান্দা যাওয়ার সঙ্গী ছিল বাস। মহাখালী থেকে রাত 10টা 30 মিনিটের বাসে আমরা জনপ্রতি 450 টাকায় চলে যাই কলমাকান্দা। আর জেনে রাখা ভালো, রাত 10টা 30 মিনিটের পর ঢাকা থেকে আর কোনো বাস ছেড়ে যায় না কলমাকান্দার উদ্দেশ্যে। তো সবাই যদি পারেন আগে থেকেই বাসের টিকিট কাটবেন, সেটা হবে বুদ্ধিমানের কাজ। আমাদের ঠিক রাত 4টা 40 মিনিটে বাস থেকে নামিয়ে দেয় কলমাকান্দা বাজারে। গুড মর্নিং ফ্রম কলমাকান্দা। আজকে সকালে জনপ্রতি 50 টাকার নাস্তা সেরে আমরা বের হয়ে যাই বাইক খোঁজার উদ্দেশ্যে। বাইকে ঠিক 350 টাকা জনপ্রতি ভাড়ায় আমরা চলে যাই কলমাকান্দা। আমরা টিমে 2 জন থাকায় আমাদের বেশ ভালোই হয়েছে। একটি বাইকে 2 জন করে ঠিক 700 টাকায় আমরা বাইকটি রিজার্ভ করি সারাদিনের জন্য। বাইকে করে বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমরা প্রথম আমাদের লোকেশনে পৌঁছে যাই 7 শহীদের মাজারে, এবং এখানের পরিবেশ ছিল খুবই শান্ত। তো সকালবেলা পৌঁছানোর কারণে বিজিবি ছাড়া কোনো মানুষকেই দেখতে পেলাম না। এখানে ঠান্ডা শীতল পরিবেশ আর পাখির কিচিরমিচির ডাকে মনটা যেন শান্ত হয়ে গেল। বেশ কিছুক্ষণ বাইকে যাওয়ার পর আমরা অবশেষে চলে আসি মমিনের টিলা নামক একটা জায়গায়। এখানে আসার পর প্রথমেই যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হলো এখানকার পরিবেশ। চারপাশে সবুজ আর নীরবতা, এমন একটা শান্ত পরিবেশ যেটা আসলে ক্যামেরায় যতটা দেখানো যায় বাস্তবে এর থেকেও অনেক বেশি সুন্দর। হ্যালো, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ফ্রম মমিনের টিলা। আমরা বর্তমানে যে জায়গায় আছি সেখানের আশেপাশে আনুমানিক 2 কিলোমিটার কোনো মানুষ নেই, এমনকি কিছু নেই। টিলার উপরে উঠতে আমাদের প্রায় 20 মিনিটের মতো সময় লেগেছিল। পথটা খুব একটা সহজ ছিল না, তবে চারপাশের প্রকৃতি আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে এতটা উপরে চলে এসেছি তা বুঝতেই পারিনি। উপরে উঠতে উঠতে চারপাশের দৃশ্য আরও সুন্দর হতে থাকে। একটা সময় মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, একদম প্রকৃতির মাঝেই চলে এসেছি। তবে এখানে আসার আগে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন, বর্ষাকালে এই এলাকায় প্রচুর জোক থাকে। আমরা নিজেরাও বেশ কিছু জোক দেখতে পেয়েছি। এই বর্ষাকালে মমিনের টিলে আসলে অবশ্যই সতর্ক থাকবেন এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আসবেন। সব মিলিয়ে মমিনের টিলায় সে প্রকৃতির এত সুন্দর একটা রূপ দেখতে পাবো, সত্যি বলতে আমরা নিজেরাও ভাবিনি। টিলা থেকে নেমে আমরা আবার চলে আসি সেই বাইকের কাছে। এরপর বাইক দিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পরেই হঠাৎ করেই আমাদের চোখে পড়ে অসাধারণ একটা দৃশ্যটা এতই সুন্দর ছিল যে সঙ্গে সঙ্গে বাইকওয়ালা মামাকে বললাম, মামা একটু গাড়িটা থামান। তিনি খুব আন্তরিক মনের মানুষ ছিলেন। আমাদের কথা শুনেই তিনি সঙ্গে সঙ্গে বাইকটা থামিয়ে দিলেন। এরপর বাইক থেকে নেমে সামনে তাকাতেই সত্যি বলতে কিছুক্ষণের জন্য আমরা চুপ হয়ে গিয়েছিলাম। কারো পাশে বর্ষার পানিতে থই থই করছে, আর তার ওপাশেই দূরে দেখা যাচ্ছে মেঘালয়ের সবুজে ঢাকা পাহাড়গুলো।
সকালবেলার সময় হওয়ায় পাহাড়ের চারপাশে প্রচুর মেঘ জমেছিল। কখনো পাহাড়গুলো মেঘের আড়ালে চলে যাচ্ছিল, আবার কখনো মেঘ সরে গিয়ে সবুজ পাহাড়গুলো স্পষ্টভাবে উঠেছিল। মনে হচ্ছিল পাহাড়গুলো যেন সবুজ চাদরে পুরোপুরি ঢেকে আছে। এই জায়গাটার নাম হচ্ছে লেঙ্গুরা নামক একটা জায়গা। আর সত্যি বলতে জায়গাটার সৌন্দর্য শুধু ক্যামেরায় দেখে বোঝানো সম্ভব না। ক্যামেরায় হয়তো দৃশ্যটা কিছুটা ধরা পড়ে, কিন্তু বাস্তবে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখার অনুভূতি ছিল খুবই অন্যরকম। চারপাশের নীরবতা, বর্ষার পানি, দূরের পাহাড় আর পাহাড়ের গায়ে ভেসে থাকা মেঘ। আসলে পাঁচগাঁর সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমানে আছি আমি কমলাকান্দা, এটা হচ্ছে বঙ্গটিলার এরিয়ায় পড়েছে। জাস্ট আপনারা পিছনের সৌন্দর্যটা দেখেন। আসলে এই অঞ্চলের সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো না, এতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ। আসলে কিছু বলার নেই এই দৃশ্যের তুলনায়। এই যে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, ঠিক আমার ডান পাশে রয়েছে বঙ্গটিলা, আর আমার পেছনের এই দৃশ্যটি সত্যি অসাধারণ। চারপাশের বর্ষার পানি, আর একদম পিছনে দেখা যাচ্ছে মেঘালয়ের সবুজ ঢাকা পাহাড়। বেশ কিছুক্ষণ বাইকে যাওয়ার পর অবশেষে চলে এলাম বঙ্গটিলার সামনে। এটি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় অবস্থিত। আর আমার ঠিক পিছনে যে টিলাটি দেখতে পাচ্ছেন, এটিই সেই বঙ্গটিলা। অন্যান্য পাহাড় বা টিলার তুলনায় আমার কাছে এই জায়গাটা বেশ সুন্দর লেগেছে। বিশেষ করে চারপাশের পরিবেশটা একদম শান্ত, নিরিবিলি, আর চারপাশের বর্ষার পানি থাকার কারণে জায়গাটির সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা দরকার, কয়েক মাস আগেও এখানকার বিজিবির অনুমতি নিয়ে বঙ্গটিলায় ওঠা যেত, কিন্তু সীমান্তের পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে এখানে উঠতে দেওয়া হয় না। তাই এখন বঙ্গটিলার সামনে থেকে ঘুরে যেতে হয়। তাই আপনারা যদি বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কলমাকান্দা ঘুরতে আসেন, অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। সত্যি বলতে বঙ্গটিলার উপরে উঠতে না পারলেও আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই বঙ্গটিলার সামনের পরিবেশটা। চারপাশের পানি, শান্ত একটা পরিবেশ, সব মিলিয়ে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই যেন মনটা শান্ত হয়ে যায়। আমরা ঠিক ওই মেইন রোড থেকে পাতলাবনে যাওয়ার উদ্দেশ্যে বাইক নিয়ে চলে এসেছি এরকম একটি নদীর ঘাটে। এটা যাওয়ার জন্য 20 টাকাই নেবে বাইক সহকারে, এবং আসার জন্য কোনো টাকা নেবে না। এবং ওই হচ্ছে আমাদের ট্রলার। পাতলাবন চলেন দেখি কীরকম অবস্থা পাতলাবনের। ওই হচ্ছে আমাদের পাহাড়, খুব সুন্দর। এই যে আমরা বর্তমানে যেই নদীটা পার হচ্ছি, এটা হচ্ছে মহাদেব নদী। পাতলাবন এলাকার পাশ দিয়েই চলে গিয়েছে এই নদী। বর্ষাকালে নদীটাতে প্রচুর স্রোত থাকে। আমরা যখন এখানে এসেছিলাম তখনও নদীতে বেশ ভালো স্রোত ছিল। এই নদীটা পার হয়ে কিছুটা সামনে আসতেই হঠাৎ থমকে যাই। চারপাশের দৃশ্যটা এতই সুন্দর ছিল যে আর সামনে যাওয়ার ইচ্ছেটাই চলে গিয়েছিল। আমরা ওই জায়গাটা একটা ভাইরাল জায়গায় যাওয়ার জন্য এতটা কাদা পাড়িয়ে আমি আর আমার বন্ধু যাচ্ছি ওই জায়গাটাতে।
আমরা এরকম কাদা পেরিয়ে আমরা যাচ্ছি ঠিক এই দৃশ্যটা দেখার আশায়। দেখুন ওই সামনে সুউচ্চ সুন্দর সুন্দর পাহাড়, এবং ঠিক ওই জায়গাটা ক্যামেরায় কতটুকু আসতেছে জানি না, ওই জায়গাটা দেখার জন্য আমরা এতটা কষ্ট করে যাচ্ছি। আশা করি সুন্দর একটা ভিউ পাবো। আমরা ঠিক একটা সুন্দর সুউচ্চ পাহাড়ের সামনে চলে এসেছি। ঠিক রাস্তা থেকে এই ধান ক্ষেতের এইটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি ঠিক এই সুন্দর একটি স্পট দেখার জন্য। চলেন আমরা কোথায় কি দেখি আপনাদের জানাই। এটা হচ্ছে পাঁচগাঁও জেলার বেদগড়া নামক একটি জায়গা। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন মেঘালয়ের পাহাড়গুলো, আর সামনে যত দূর চোখ যায় বিস্তৃত ধান ক্ষেত। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে খুব যত্ন করে জায়গাটাকে সাজিয়েছে। বর্ষাকাল হওয়ায় ধান ক্ষেতের মধ্যে সামান্য পানি জমে গিয়েছিল, আর সেই পানিতে আকাশ আর চারপাশের সবুজ প্রতিফলন পুরো দৃশ্যটাকে আরো সুন্দর করে তোলে। সবচেয়ে ভালো লাগার বিষয়টি ছিল এখান থেকে মেঘালয়ের পাহাড়গুলো একদম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। এত বিশাল পাহাড়ের সামনে নিজেকে খুব ছোট মনে হয়। আর তখন একটা কথাই মনে হচ্ছিল, আমরা আসলে কতটা সুন্দর একটা দেশে বাস করি। বাংলাদেশের সৌন্দর্য শুধু সমুদ্র, পাহাড় কিংবা ঝর্ণায় সীমাবদ্ধ নয়। এমন প্রাণবন্ত গ্রাম, বিস্তীর্ণ ধানক্ষেত আর দূরের পাহাড়ের দৃশ্য যে এতটা মুগ্ধকর হতে পারে তা এখানে সরাসরি না এলে বুঝতেই পারতাম না। কিছু কিছু জায়গায় ক্যামেরায় ধারণ করা যায় না, কিন্তু তার সৌন্দর্য আসলে ক্যামেরায় পুরোপুরি তুলে ধরা যায় না। এই জায়গাটা ঠিক তেমনই, সামনে দাঁড়িয়ে দেখলে যে অনুভূতিটা হয় সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং আমরা চলে আসি নেক্সট ডেস্টিনেশন আমাদের চন্দ্রডিঙা। এই হচ্ছে চন্দ্রডিঙা। খুব সুন্দর একটি জায়গা, যা ভাষায় বলার মতো না। খুবই সুন্দর পাহাড়, সুউচ্চ পাহাড়, প্রচুর সুন্দর। এই হচ্ছে চন্দ্রডিঙা, খুব সুন্দর একটি এরিয়া, এবং এখানে বেশ সুউচ্চ পাহাড় রয়েছে যেগুলো ইন্ডিয়ার ভিতরে, এবং বাংলাদেশের দর্শনার্থীদের জন্য শুধু এই যে এরিয়াটুকু আছে এর বাইরে যাওয়া নিষেধ। ওই যে কিছু মানুষ এরিয়া বের হয়ে ওদিক গিয়েছিল, বিজিবিরা তাদের ধরে নিয়ে গেছে সাইডে। আপনারা যদি আসেন তাহলে এখানে থাকার চেষ্টা করবেন, এবং বেশ সুন্দর এবং খুব সুন্দর পরিপাটি একটি জায়গা নেত্রকোনার এই কলমাকান্দা উপজেলায়। এই চন্দ্রডিঙা আমার মতে বেস্ট। পাঁচগাঁও এলাকার অন্যতম পরিচিত, জনপ্রিয় ও সৌন্দর্যে ভরপুর জায়গাটি হচ্ছে আমাদের এই চন্দ্রডিঙা। পাহাড়, সবুজ আর খোলা আকাশ সবকিছু মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতি প্রেমীদের জন্য একদম পারফেক্ট একটি জায়গা। চন্দ্রডিঙার সৌন্দর্য উপভোগ করে আমরা আবার বাইক নিয়ে রওনা হলাম আমাদের সর্বশেষ ও সবচেয়ে প্রতীক্ষিত গন্তব্যের দিকে। আর সেই গন্তব্য হচ্ছে এমপি বাড়ির পুকুর।
একদিকে পিছনের মেঘালয়ের বিশাল পাহাড়, সামনে একটি সুন্দর পুকুর আর চারপাশের একদম শান্ত পরিবেশ। দুপুরের এই গরমে বাইকে থাকার পর যখন এই পুকুরটি দেখলাম মনে হলো জীবনটা যেন আবার ফিরে পেলাম। তাই আর কোনো চিন্তা না করে এই পুকুরে নেমে পড়লাম। সত্যি বলতে পাহাড়ের দিকে তাকিয়ে পুকুরে গোসল করার যে শান্তি সেটি আর কোথাও নেই। এইটি শহরের কোনো বড় সুইমিং পুলের থেকেও অনেক বেশি আনন্দদায়ক ও আরামদায়ক। এমন একটি জায়গা শেষে আর ভ্রমণের আসল সৌন্দর্য হয়তো এখানেই। নতুন একটা জায়গা দেখা, প্রকৃতির কাছে যাওয়া আর প্রকৃতিকে খুব কাছ থেকে উপভোগ করা। আমাদের আজকের যাত্রা এখানেই শেষ। এবার পালা আমাদের ঢাকায় ফিরে যাওয়ার। সকাল থেকে ঘুরতে ঘুরতে প্রায় দুপুর 3টা বেজে গিয়েছিল। এতক্ষণ ঘোরাঘুরির পর আমরা কলমাকান্দা বাজারে ফিরে আসি। এরপর একটা হোটেলে জনপ্রতি 70 টাকায় দুপুরের খাবার খেয়ে নেই। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের ফেরার পালা। কলমাকান্দা বাজার থেকেই ঢাকাগামী বাস পাওয়া যায়, তাই আমরা জনপ্রতি 450 টাকা ভাড়া দিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। আর যদি কলমাকান্দা বাজার থেকে বাস না পাওয়া যায় তাহলে চিন্তার কোনো কারণ নেই। নেত্রকোনা শহর থেকে ঢাকাগামী বাস পাবেন। ভাড়াও প্রায় একই, জনপ্রতি 450 টাকা। এবার আসি আমাদের পুরো ভ্রমণের খরচের হিসাব। ঢাকা থেকে কলমাকান্দা যাওয়ার বাস ভাড়া ছিল 450 টাকা। সকালের নাস্তা ছিল 50 টাকা। সারাদিনের জন্য বাইক ভাড়া 350 টাকা। দুপুরের খাবার 70 টাকা। আর কলমাকান্দা থেকে ঢাকায় ফেরার বাস ভাড়া জনপ্রতি 450 টাকা। সব মিলিয়ে আমাদের পুরো ভ্রমণে আমার মোট খরচ হয়েছে 1370 টাকা। মাত্র 1370 টাকায় ঢাকা থেকে ঘুরে আসতে পারবেন কলমাকান্দা এই সকল সুন্দর জায়গাগুলো। আমার কাছে সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল এই ভ্রমণটি। এই ছিল আমাদের আজকের পুরো ভ্রমণ। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এমন আরও সুন্দর জায়গা ঘুরতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্রমণে। আল্লাহ হাফেজ।